হাই বন্ধুরা, ডাব্লিউবিএন স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শুরু করছি আমরা গ্রুপ স্টাডির যে জিকে, সেই জিকে নিয়ে ডিসকাস করছি। এগুলি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক আমরা জানি তুঘলক বংশের একজন অন্যতম শাসক মোহাম্মদ বিন তুঘলক। এই মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম কি ছিল? জুনাখা, উলুগ খা, ফরিদ খা, জুনাখা। ঠিক আছে, জোনাকা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম। এছাড়া উলুগ খা আছে, ফরিদ খাটা হচ্ছে শের শাহের, সেলিম হচ্ছে জাহাঙ্গীর, রাইট, জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর হচ্ছে সম্রাট আকবরের পুত্র। ঠিক আছে, আর এখানে আছে উলুগ খাটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের। ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবনের উপাধি। আচ্ছা, তাহলে জোনাকা, উলুগ খা এরা হচ্ছে সুলতানি যুগের শ্রেষ্ঠ শাসক, মানে অন্যতম শাসক আর কি। আচ্ছা, মুঘল যুগের গণিত পুস্তক লীলাবতীর, মানে লীলাবতী যে গ্রন্থটা ছিল এটা একটা গণিতজ্ঞ। ঠিক আছে, তাই এটা ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। এটা অনুবাদ কে করেছেন? ফৌজি কাফি খা গুলবদন বেগম বদায়নী ফৌজি অনুবাদ করেছেন। এটা সম্রাট আকবরের সময়ে একজন বিখ্যাত সভাকবি। এছাড়া আছে না যে ফতুখাত ই আলমগীরি গ্রন্থের রচয়িতা আছে কাফি খা। ঠিক আছে, আচ্ছা বেশ, নেক্সট এখানে বলছে পঞ্চম শিখ গুরুগুলো পড়ে রাখতে হবে। যে দশম শিখ গুরু আছে, এক থেকে প্রথম গুরু নানক থেকে শুরু করে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। ঠিক আছে, এই গুরু নানক থেকে একদম লাস্ট যে শিখ গুরু ছিল গুরু গোবিন্দ সিং, শেষ শিখ গুরু। এই শিখ গুরুগুলো ইম্পর্টেন্ট, মানে কাউকে সাচ্চা বাদশাহ বলা হয়, কাউকে মানে কেউ খালসা প্রবক্তা পঞ্চম ক, ঠিক আছে, মানে ইউজ করে থাকে, ব্যবহার করতো। ঠিক আছে, কারোর সময়ে যেমন রামদাসের সময় অমৃতসরের মন্দির তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই গুরুর পঞ্চম শিখ গুরু, এখানে প্রশ্নটা বলেছে যে পঞ্চম শিখ গুরু অর্জুনকে কোন মুঘল সম্রাট হত্যা করেছে? এটা পারিবারিক ভাইদের মানে ভ্রাতাদের নিয়ে যে তিনি মদত দিয়েছিলেন, বিভিন্ন ইতিহাসে বিভিন্ন কারণ তুলে ধরায় যে অর্জুনকে কেন হত্যা করা হলো। অর্জুন ছিলেন মানে পঞ্চমতম শিখ গুরু, কিন্তু জাহাঙ্গীর হত্যা করেছে। ঠিক আছে, এই হত্যার পিছনে অনেক কারণ আছে। বেশ কিছু শিখ গুরু হত্যা হয়েছিল মুঘলদের হাতে, যেমন তার মধ্যে তেগ বাহাদুরকে হত্যা করেছে ঔরঙ্গজেব। ঠিক আছে, তেগ বাহাদুর ছিল নবমতম শিখ গুরু। ঠিক আছে, আর হরগোবিন্দ ছিল উনি অষ্টম শিখ গুরু। ঠিক আছে, আর গুরু গোবিন্দ সিং যিনি খালসা আর পঞ্চমকে প্রবর্তন করেন। তাহলে এখানে বলছে পঞ্চম শিখ গুরু অর্জুনকে কোন মুঘল সম্রাট হত্যা করেছেন? অ্যান্সার কী হবে? জাহাঙ্গীর। ঠিক আছে, এই জাহাঙ্গীর হচ্ছে মুঘল সম্রাট আকবরের পুত্র। ঠিক আছে, আর এই জাহাঙ্গীরের সন্তান হচ্ছে শাহজাহান। আচ্ছা, বলছে নিম্নলিখিত কোন বিদ্রোহটি ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ? এটা সবগুলো জাতিগত বিদ্রোহ আছে। মপলা বিদ্রোহ, যেটা মালাবার উপকূলে হয়েছিল, এটা কেরালাতে হয়েছিল, কিন্তু জায়গাটা কেরালা। আচ্ছা, কোন বছর সগোলের সন্ধি স্বাক্ষরিত হয়? 1814, 1841, 1816, 1826? 1816-তে। এটা হচ্ছে নেপালের সঙ্গে। ঠিক আছে, সেই সময় ভারতের ভাইসরয় হেস্টিংস, ঠিক আছে, যে ভারতের ভাইসরয় ছিলেন, নেপালের সঙ্গে ভারতের হয়েছিল। ঠিক আছে, 1816 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে লর্ড ময়রার সময় হয়েছিল। লর্ড ময়রা আর একটা নাম ছিল লর্ড হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস আর লর্ড হেস্টিংস এক নয়। ঠিক আছে, মানে লর্ড হেস্টিংস আলাদা ব্যক্তি, ওয়ারেন হেস্টিংস আলাদা ব্যক্তি। ওয়ারেন হেস্টিংস তিনি লর্ড কর্নওয়ালিসের আগে ভাইসরয় পদে ছিলেন। ঠিক আছে, যিনি 5 সালা এক সালা বন্দোবস্ত প্রবর্তন করে গেছেন। আচ্ছা বেশ, এখানে বলছে গদর, এটা ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একবার এসেছিল এই প্রশ্নটা, যে গদর পার্টি মানে গদর বিপ্লব বলে এটাকে, যে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1913, 1912, 1910 আর 1914? এটা হবে 1912। গদর পার্টি 1913-তে হয়েছিল। ঠিক আছে, এটা আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে হয়েছিল লালা হরদয়ালের নেতৃত্বে। ঠিক আছে, লালা হরদয়ালের নেতৃত্বে 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে হয়েছিল গদর পার্টি বা গদর বিপ্লব। আর সভাপতি কে ছিলেন? লালা হরদয়াল, মানে কার নেতৃত্বে? লালা হরদয়াল। আচ্ছা,
বলছে নারকেল উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে? পশ্চিম, এগুলো খুবই ইম্পর্টেন্ট নয়, তবে তামিলনাড়ুতে, ঠিক আছে, তামিলনাড়ু, কেরালা এইদিকেই নারকেল বেশি উৎপন্ন হয়। তাছাড়া নারকেল ছাড়াও তামিলনাড়ুতে কলা চাষ বেশি হয়, ঠিক আছে, কলা, বাগিচা ফসল, ঠিক আছে, যেমন আর আমাদের পশ্চিমবঙ্গে কি ধান, পাট, এগুলো পশ্চিমবঙ্গের নম্বর। আলু, আলু যদিও সিমলাতে বেশি হয়, সিমলা ধরা হয়, কিন্তু সিমলাতে আলুর আবার ইয়েটা আছে বেশি, সিমলা মানে হিমাচল প্রদেশ। আর তোমার যেখানে দোআঁশ মাটির পরিমাণটা বেশি সেখানে আলু হবে, ঠিক আছে। যেমন পাঞ্জাবে হয় তোমার গম ভালো হয় ওখানে, ঠিক আছে। তারপরে তোমার উত্তরপ্রদেশে গম ভালো হয়, উত্তরপ্রদেশে অনেক, হ্যাঁ, আখ উৎপাদন ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তামাক উৎপাদনের কথা বললে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। মানে একটা আমাদের ভারতবর্ষে যে প্রায় 36টার কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে 36টার কাছাকাছি রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যে একটা রাজ্যে এক এক রকমের ফসল উৎপাদন ভালো হয়। মহারাষ্ট্রে যেমন তুলো চাষটা ভালো হয়, ঠিক আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে তো বললাম যে এখানে পাট চাষটা ভালো হয়, পাট, ধান, ঠিক আছে। ধানের গলা তো পূর্ব বর্ধমানকে, ঠিক আছে। আচ্ছা, বলছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে? অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে। আর যদি বলা হয় বায়ুর আর্দ্রতা মাপা হয় কোনটা, তাহলে হাইগ্রোমিটার। বায়ুর চাপ মিটার বললে চাপ ব্যারোমিটার, ঠিক আছে, এগুলো। আর যদি বলা হয় যে সেক্সট্যান্ট, এখানে অপশান আছে সেক্সট্যান্ট। সেক্সট্যান্ট হচ্ছে যে অক্ষাংশ, সময়ের যে অক্ষাংশ মাপার যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। আচ্ছা, ভারতের কোন শিল্পে সর্বাধিক সংখ্যক কর্মচারী নিয়োগ করা হয়? লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, বস্ত্র বয়ন শিল্প, বস্ত্র বয়ন শিল্প, ঠিক আছে, সব থেকে বেশি কর্মী নিয়োগ করা হয়। আর যদি বলা হয় নারীদের জন্য, যদি নারী শিল্পর কথা বলা হয়, মানে নারী কর্মচারীর সংখ্যা, তাহলে কিন্তু চা শিল্প হবে, কারণ চা কাজের সব থেকে, চা চাষের সব থেকে নারী কর্মচারী বেশি লাগে, ঠিক আছে। আর চা সব থেকে বেশি কোথায়, কোন রাজ্যে পাওয়া যায়? আসামে। আর যদি বলা হয় সুস্বাদু চা, তাহলে দার্জিলিং, ঠিক আছে। কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, গঙ্গা? অবশ্যই গঙ্গা। মানে এই উত্তরপ্রদেশ, তারপরে তোমার উত্তরাখণ্ডের যেমন হরিদ্বার, উত্তরপ্রদেশের বেশ কিছু শহর আছে, যেমন বেশ কিছু শহর উত্তরাখণ্ডে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যে কলকাতা শহরটা, যেমন যদিও হুগলি বলে, হুগলিটা অ্যাকচুয়ালি গঙ্গারই তো শাখা নদী, ঠিক আছে। তা এই নদীগুলি যেমন কানপুর, এলাহাবাদ, উত্তরপ্রদেশের বেশ কিছু শহর, কানপুর, এলাহাবাদ, বারাণসী, এগুলো সব গঙ্গা নদীর তীরে, ঠিক আছে। পাটনাটা আবার গঙ্গা নদী, পাটনা কিন্তু বিহারে পড়ছে, বিহারের রাজধানী। পাটনা, কানপুর, কলকাতা, হরিদ্বার, এলাহাবাদ, ঠিক আছে, এগুলো সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। গঙ্গা নদীর যে মেন শাখা নদী যমুনা, তার তীরে একটা শহর আছে, যেমন যমুনার তীরে যেমন আগ্রা, দিল্লি, ঠিক আছে, দিল্লি শহরটা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত, আগ্রাটাও যমুনা নদীর তীরে অবস্থিত। বলছে নিম্নলিখিত কোন ধারাগুলি, আমাদের সংবিধান থেকে অনেক ইম্পর্টেন্ট ধারা আছে, সেগুলোর থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। যেমন নিম্নলিখিত কোন ধারাগুলি ভারতের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ রয়েছে? হয়তো অনেক ধারাতে আসে যে সাম্যের অধিকারের কথা, অস্পৃশ্যতা দূরীকরণের অধিকারের কথা, ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে। যেমন এইখানে প্রশ্ন দিয়েছে যে কোন ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে? এটা হবে 14 থেকে 18, 14 থেকে 18 নয়, 14 থেকে 18 সাম্যের অধিকারের কথা, ঠিক আছে। এটা 25 থেকে 28, ঠিক আছে, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে, ঠিক আছে। আর অনেক মানে আছে, আমাদের ভারতবর্ষকে কিন্তু ধর্মনিরপেক্ষ একটা মানে দেশ হিসাবে উল্লেখ করা হয়। ডক্টর বি আর আম্বেদকর এই হিসাবে দেশটাকে স্বাধীন করে গেছে, ঠিক আছে। যেমন 14 থেকে 18 অপশন আছে এখানে, 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা, ঠিক আছে। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ রয়েছে। এখানে স্বাধীনতা বলতে সমস্ত কিছু যে মানে বাক স্বাধীনতার ব্যাপার আছে, এর মধ্যে অনেক ভাগ আছে আর কি, ঠিক আছে। আর 23 থেকে 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার, মানে তোমার উপর যদি কেউ শোষণ করে তার বিরুদ্ধে তুমি মানে আইনত মানে তোমার আছে আইনত পদক্ষেপ তুমি নিতে পারবে, এটা 23 থেকে 24 নম্বর ধারায় আছে। আর 25 থেকে 28 নম্বর ধারায় তোমার ধর্মীয় স্বাধীনতা, মানে আমাদের ভারতবর্ষে অনেক ধর্মের মানুষ থাকে, হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম, খ্রিস্টান, ঠিক আছে। তো সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তারা মানে চলতে পারবে, মানে তাদের ধর্মীয় কেউ বাধা বিপত্তি করতে পারবে না, ঠিক আছে। এটাই সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় উল্লেখ আছে। সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 60, 65, যদি হাইকোর্ট বলে তাহলে 62 বছর। সঠিক অ্যান্সার দিয়েছো।
আচ্ছা, ভারত নির্মাণ প্রকল্প কত সালে চালু হয়? 1999, 2000, 2003, 2005? 2005-এ ভারত নির্মাণ, ঠিক আছে। এই যে আমাদের যে আরটিআই বলে একটা তথ্য আছে না, আরটিআই বা তথ্য সংক্রান্ত যে বিষয়, ওটা কিন্তু আরটিআই চালু হয়েছে। এখন কোনো পরীক্ষায় কোনো কিছু সমস্যা হলে আরটিআই করে, এটা 2005-এ চালু হয়েছিল, ঠিক আছে। এই 2005 সালে ভারত নির্মাণ প্রকল্প চালু হয়েছিল। এতে 6টি মানে অঙ্গ রয়েছে এই আমাদের ভারত প্রকল্প, উন্নয়নের প্রকল্প। এই 6টি অঙ্গ হচ্ছে, একটা হচ্ছে গ্রামীণ গৃহ নির্মাণ, ঠিক আছে, মানে গ্রামের যে গৃহ নির্মাণের ব্যাপারটা সেটা ছিল। তারপরে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, মানে রাস্তাঘাট উন্নত করা, গ্রামীণ যে গৃহ নির্মাণ ওইটা, আর সেচ ব্যবস্থা, টেলিফোন সংযোগ, গ্রামীণ বিদ্যুৎ, ঠিক আছে, আর নিরাপদ পানীয় জল সরবরাহ। এই হচ্ছে 6টি অঙ্গ 2005 সালে যে প্রকল্প চালু হয়েছিল, এর প্রধান ভিত্তি ছিল। আচ্ছা, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে সিনেমা, বিজ্ঞান সাধনা, সাংবিধানিক সাহিত্য আর সঙ্গীত। সাংবাদিক সাহিত্য সঙ্গীত, হ্যাঁ, 23 নম্বর। এটা হচ্ছে সংবিধানের, এটা তোমার পুলিৎজার যে পুরস্কারটা আছে এটা সাহিত্য। তারপরে হচ্ছে 1917 সালে এটা আমেরিকা যুক্তরাষ্ট্র, মানে মার্কিন যুক্তরাষ্ট্র মানে এই পুরস্কারটা দিয়ে থাকে, ঠিক আছে। এটা কি উদ্দেশ্যে? সাংবাদিক সাহিত্য আর সঙ্গীতে অসামান্য যাদের দক্ষতা থাকে, মানে সাংবাদিক সাহিত্য আর সঙ্গীতের অসামান্য দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের মানে আমেরিকা কর্তৃক 1917 সাল থেকে এই পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, পারমাণবিক বোমা, আমরা জানি এই পারমাণবিক বোমা খুব মানে সেই সময় একসময় খুব বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী বোমা ছিল। এই পারমাণবিক বোমার জোরেই আমেরিকা কিন্তু মিত্র শক্তি, অক্ষশক্তিকে কিন্তু হারাতে পেরেছে। মানে জার্মানির মতো দেশকে, জাপানের মতো দেশকে কিন্তু এই পারমাণবিক বোমার সাহায্যেই কিন্তু হারিয়ে দিয়েছিল, ঠিক আছে। তা এই পারমাণবিক বোমা কে আবিষ্কার করছে? অপশন বলছে এখানে রবার্ট জে অপেনহাইমার, রবার্ট টেলর, রাইট ভ্রাতৃদ্বয় তো হবে না, কারণ রাইট ভ্রাতৃদ্বয় প্লেন আবিষ্কার করেছিল, ঠিক আছে। তাহলে এখানে যে অপশন ব্রাউন আছে, ওয়াটারবর্ন ব্রাউন তো এক ধরনের বড় ক্ষেপণাস্ত্র মিসাইল আবিষ্কার করেছিল, তার ব্রাউন হবে না। তাহলে এখানে বলছে রবার্ট জে অপেনহাইমার, অ্যান্সার কী হবে? রবার্ট জে অপেনহাইমার। আর যদি বলা হয় এডওয়ার্ড টেলর, তাহলে এডওয়ার্ড যে টেরল আছে, এডওয়ার্ড টেরল, তিনি হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে। বর্তমানে সব থেকে বিধ্বংসী বোমার নাম হচ্ছে হাইড্রোজেন বোমা, যেটা এখনো অবধি কোনো যুদ্ধে ইউজ করা হয়নি। পরমাণু বোমা যদিও ইউজ করা হয়েছে জাপানের হিরোশিমা নাগাসাকিতে, ঠিক আছে, আমেরিকা ইউজ করেছিল ওই 6 আগস্ট আর 9 আগস্ট, যেটা লিটল বয় আর ফ্যাটম্যান নামে পরিচিত, ঠিক আছে। তাই এই বোমা মানে নিক্ষেপ করার পর ওই 2 শহর বিধ্বংস হয়ে গেছে। তখন জাপানের সব থেকে শক্তিশালী দেশ মানে শহর ছিল হিরোশিমা নাগাসাকি, টোকিওর থেকেও সেই শহর ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। তা এইটা আবিষ্কার করে গিয়েছেন কে? রবার্ট জে অপেনহাইমার, ঠিক আছে। আর যদি টেরলের কথা বলে তাহলে হাইড্রোজেন বোমা, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা আমরা আর ভিডিও মানে বৃদ্ধি করছি না, এখানে বেশ কিছু প্রশ্ন জিকে প্রশ্ন ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওতে আবার আমরা কিছু জিকে প্রশ্ন নিয়ে আসবো। তো আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে মানে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।